করে বৃষ্টি বিপর্যয়, আর তাতে ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত জলের তলায়। মানুষ কিভাবে রয়েছেন একবার দেখুন। কিন্তু এই অবস্থা থেকে মুক্তির কোনো উপায়? আমার সঙ্গে সুকান্ত রয়েছে, সরাসরি একবার কথা বলবো। সুকান্ত, এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতেই জল নামবে কবে কিছু আঁচ করা যাচ্ছে? ঘাটালের মানুষের এ ধরনের ঘটনার বা এই ধরনের পরিস্থিতির অভিজ্ঞতা এর আগেও রয়েছে, হয়তো আজ এবারের মতো এত খারাপ নয়, কিন্তু অভিজ্ঞতা রয়েছে। কিছু বলতে পারছেন তারা? দেখো তনুদা, ঘাটালের বানভাসী এলাকার মানুষ তারা কিন্তু যেটা মনে করছেন যে পুজোটা তাদের জলের মধ্যেই কাটবে, কারণ কয়েকদিনের যে আবার বৃষ্টি শুরু হয়েছে এবং জলাধার থেকে জল ছেড়েছে, তাতে কিন্তু ঘাটালের প্লাবিত এলাকাগুলিতেই আবার নতুন করে জল বাড়তে শুরু করেছে। অর্থাৎ ঘাটালের যেসব নদী, অর্থাৎ শিলাবতী, কেঠিয়া, ঝুমি, কাঁসাই, এই নদীগুলির জলস্তর কিন্তু আবার বাড়ছে। তাই নতুন করে যেসব নিচু এলাকা থেকে জল সরে গিয়েছিল সেই জায়গায় কিন্তু আবার জল বাড়তে শুরু করেছে। এখনও ঘাটাল শহরের মধ্যে বহু পুজো মণ্ডপ যেগুলি কিন্তু জলের তলায় রয়েছে। তাই পুজো কিভাবে কাটবে সে নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তায় ঘাটালের বানভাসী এলাকার মানুষ থেকে পুজো উদ্যোক্তারা। তারা কিন্তু কিভাবে পুজো করবেন, অর্থাৎ মায়ের পুজো আর কয়েকদিন হাতে গোনা কয়েকদিন বাকি, তার মধ্যেই কি করে প্রস্তুতি নেবেন, জল সরবে কিনা, এই নিয়ে কিন্তু চরম দুশ্চিন্তায় রয়েছেন পুজো কমিটির সদস্যরা এবং ঘাটালের বানভাসী এলাকার মানুষ। অতনুদা, ধন্যবাদ। জল তো আবার বাড়ছে খুবই। পূজার জন্য হয়তো, তার জন্য হয়তো আরো দুশ্চিন্তা, মানে পূজার তো কোনো হবে নি। কিভাবে যাতায়াত করছেন আপনারা এখন? আমরা ওটা বাঁধ দিয়ে, মানে যোগ ফেরি বাঁধ দিয়ে নৌকায় যাতায়াত করছি। কি সমস্যা হচ্ছে? সমস্যা তো প্রচুর, সমস্যার প্রচুরই, মানে যাতায়াতের খুবই কষ্ট। পুজো নিয়ে আবার দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ, পুজো নিয়ে আবার দুশ্চিন্তা, মানে পুজোয় আমাদের কোনো আনন্দ হবে নি, কিছুই হবে না। আর ওদিকে দাসপুরে কাঁসাই নদীর বাঁধ ভেঙে জলের তোড়ে অনেক বাড়ি গেল ভেসে। জলের এতটাই তোড়, রীতিমতো বাড়ি ভেসে গেছে। যেমন ধরুন সামাটের আশিস বটব্যালের বাড়ি একরকম তলিয়েই গেছে। সংসারের যাবতীয় জিনিস সব গেছে একসঙ্গে। কোনো রকমে ঘর দিন কাটাচ্ছেন। ঘর নেই, মাথার উপরে ছাদ নেই। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন একজন সাধারণ মানুষ। প্রশাসনও এগিয়ে আসছে, কিন্তু সাধারণ মানুষও এগিয়ে আসছে। আর সেই জন্যই আজ কিছুটা হলেও খুশি আশিস বটব্যাল। তার কারণ সোমরাজ নিমতলার বাসিন্দা, তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাতে সংসারে সব ভেসে যাওয়ার পরেও তারা অন্তত কিছুটা হলেও স্বস্তি পান। খুবই ভালো লাগছে, ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি দুটোই আমার। ওনারা যে এগিয়ে এসছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, এটাতেই আমি খুব গর্বিত এবং আনন্দিত। ওনারা যে বললেন এটা আমার করে দিবেন, মানে এর থেকে আর বড় জিনিস কি হতে পারে, ওটাই খুব শান্তির বাণী পেলাম। একটা পরিবার এইভাবে পুরো ভেসে গেছে। যাই হোক, সেটা আলোচনা করেছেন। নিমতলায় যে বড় মন্দিরটা হচ্ছে রঘুনাথ গোপাল গোবিন্দজিউ, ওই মন্দিরের এটার সঙ্গে কথা হয়েছে একটু, দেখছি ওখান থেকে কিছুটা, আর আমরা আরো কয়েকজন মিলে একটা আলোচনা করে টাকার ব্যবস্থা, থাকার মতো ব্যবস্থাটা করে দেবো। একটা মাথার ছাউনিটা যেন পাই, উনি যেন এখানে ওখানে যেমন রাতে থাকতে হচ্ছে সেটা না, নিজের ভিটাতেই যেন রাত কাটাতে পারেন। জল যন্ত্রণার 10 দিন পার, এখনো ডেবরার বহু এলাকায় জল নামেনি, বরং নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে জল বাড়তে পারে। যেখানে হাঁটু জল সেখানে টেনশন, হয়তো কোমর জল হয়ে যেতে পারে। কি অবস্থা ডেবরার? আমার সঙ্গে রয়েছেন দিগ্বিজয়, রয়েছেন সরাসরি, একবার কথা বলবো। দিগ্বিজয়, ডেবরার ঠিক কোন কোন জায়গায় এখনো পর্যন্ত জল নামেনি? মানে আমি ভৌগোলিকভাবে বোঝার চেষ্টা করছি যে নদী তীরবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলো নিচু এলাকা, সেই এলাকা যদি হয় তাহলে সেখান থেকে জল নামতে আরও কিছুটা সময় লাগবে। একদমই অতন্য, দেখো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের একদম নিচু এলাকা খাজুরি, বিহারি চক, দামোদর চক সহ বেশ কয়েকটি এলাকা এখনো জলমগ্ন, প্রায় 1 গলা জল। এবং যে কলাগাছের ভেলা তৈরি করে কিন্তু মানুষজনকে আসতে হচ্ছে দোকানপাট। 72 ঘন্টা হলো তারা বিদ্যুৎ পেয়েছে, 10 দিন হলো তারা এখনো জলবন্দী। এমতো অবস্থায় ডেবরার বিধায়ক হুমায়ুন কবির ত্রাণ নিয়ে পৌঁছেছেন। পূর্ব বর্ধমান থেকে ত্রাণ এসেছে, সব মিলিয়ে প্রায় 500 থেকে 600 মানুষকে কিন্তু এই ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। যেটা বোঝা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার একদম শেষ প্রান্ত ডেবরার এই কয়েকটি অঞ্চলের জল জমে যাওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে নিকাশি অবস্থা।
তিনটি বড় খাল রয়েছে, যেই খাল হয়ে কিন্তু রূপনারায়ণপুরে এই এলাকার জলগুলি পড়ে। কিন্তু কচুরিপানা থাকায় এবং যে গেট রয়েছে সেই গেট বেহাল থাকায় এই সমস্যা, তার জন্যই কিন্তু এই জল আটকে আছে। বিধায়ক এলাকা পরিদর্শনে গিয়েছিলেন, এলাকাবাসীরা কিন্তু আবেদন করেছেন নিকাশি ব্যবস্থায় গুরুত্ব দিতে। বিধায়ক জানিয়েছেন তিনি বিষয়টি দেখবেন, পাশাপাশি তিনি ডিবিসিকেও কিন্তু এই বন্যা পরিস্থিতি নিয়ে বুঝেছেন। অতনু, ধন্যবাদ। এখনো যা জল আছে মানে রাস্তার উপরে, এখনো আমাদের এখানে এক গলার উপরে জল রাস্তার উপরে। রাস্তার উপরে তো কিভাবে চলছে আপনাদের এখানকার মানুষজন? আমাদের এখানে কোনো না নৌকা দিয়েছে না কিছু দিয়েছে। আমাদের মানে যে বাচ্চারা কলা ভেলা করছিল, সে কলা ভেলা তো এখন পচেই গেছে। মানে কোনো আমাদের কতদিন হলো এই জলটা দাঁড়িয়ে আছে? জলটা দাঁড়িয়ে গেছে আজ 10-12 দিন। 10-12 দিন। না, নিকাশির কোনো ব্যবস্থা নেই? জলটা বেরিয়ে যাবে এরকম কোনো ব্যবস্থা নেই? নিকাশির ব্যবস্থা নেই। এটা কি প্রতি বছর হয় না এই বছরই না, দেখতে? প্রতি বছর এতটা হয়নি, মানে এর থেকে কম হয়। মানে এই বছর মানে অতিরিক্ত হয়েছে। ওখানে গিয়ে কিছু লোক আটকে পড়েছে, তাদেরকে অল্প অল্প করে আমরা প্যাকেট পাঠাচ্ছি দফায় দফায়। আমি শুধু একা নয়, আমার সঙ্গে বহু লোক এসেছেন, বর্ধমান থেকে কিছু লোক এসেছেন, তাদেরকে আমরা ডেকে এনেছি। এবং আমি তো রাত দিন দিয়ে সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত প্রায় 5-800 প্রায় 750-800 প্যাকেট আমরা বিলি করতে পেরেছি। কিছু লোক আটকে গেছিলো, সেখানে আমরা ভেলায় করে, এবং নৌকো তো নেই আমাদের এখানে, যেটা ভেলা আছে আর কি, মেকশিফট ভেলা, সেই ভেলায় করে আমরা গিয়ে তাদেরকে খাওয়া দাওয়া পৌঁছে দিচ্ছি। অনেক বেশি জল ছাড়ার জন্য ডিবিসি যে জলটা ছেড়েছে এবং আনপ্ল্যান্ড ওয়েতে এবং সিস্টেমেটিক্যালি যদি খেপে খেপে ছাড়তো তাহলে সেটা একটা অন্য সমাধান হতো। অন্যদিকে আবার হাসনাবাদে সেখানে গৌরেশ্বর নদীর পাশে যে মাটির বাঁধ, সেই মাটির বাঁধের মাটি আস্তে আস্তে জলের ধাক্কায় মাটি চলে যাচ্ছে নদীর জলে, জলের সঙ্গে মাটি মিশছে, বাঁধ ভঙ্গুর হয়ে যাচ্ছে, জল ঢুকবে, বাঁধ ভেঙে যাবে। আতঙ্কে গ্রামের মানুষ রাতে ঘুমোতে পারছেন না। কি অবস্থা বাঁধের? আমার সঙ্গে অনুপম রয়েছেন, সরাসরি বলতে পারবেন। অনুপম, ঠিক কি অবস্থা, আশঙ্কার কারণ কি? দেখো অতনু, এই যে হাসনাবাদের যে গৌরেশ্বর নদীর যে বরুণাট এলাকা, এই এলাকায় নদীর যে বাঁধ, সেই বাঁধ একদম জলের তোড়ে ধসে গেছে, এবং যে বাঁধের ওপর দিয়ে যে কংক্রিট যে রাস্তা, সেই রাস্তার তলা দিয়ে একদম ধসে চলে গেছে। বড় বড় গাছগুলো যে নদীর বাঁধের ওপরে ছিল সেগুলো ভেঙে নদীতে চলে গেছে, এবং যখন তখন জলের তোড়ে কিন্তু এই নদীর বাঁধ ভাঙার আশঙ্কায় কিন্তু দিন গুনছে কিন্তু গ্রামের মানুষ। এবং এই নদীর বাঁধ যদি ভাঙে তাহলে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু জলমগ্ন হয়ে যাবে এবং ফসলের জমির ক্ষতি হবে। এক কথায় বলতে গেলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে কয়েক হাজার মানুষ। যখন তখন কিন্তু এই বাঁধ ভাঙতে পারে, এবং এলাকার মানুষ কিন্তু স্থানীয় প্রশাসনকে বহুবার জানিয়েছে, এবং 1 মাস আগেও কিন্তু এখানে মাটি দিয়ে নদীর বাঁধ ঠিক করা হয়েছিল, কিন্তু সেই নদীর বাঁধ কিন্তু এমনভাবে ঠিক করা হয়েছিল যে জলে কিন্তু আবার সেই নদীর বাঁধ আবার ধসে গেছে। এবং স্থানীয় যে পঞ্চায়েতের সদস্য, তিনি কিন্তু পুরো বিষয়টা কিন্তু স্বীকার করে নিয়েছে। তিনি যেটা জানিয়েছে যে পঞ্চায়েতের পক্ষ থেকে এই বাঁধে মেরামত করা সম্ভব না। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, এবং অবিলম্বে এই নদীর বাঁধ যাতে মেরামত করা যায় তার জন্য তিনি উপযুক্ত ব্যবস্থা নেবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। যদিও এই যে নদীর বাঁধ অবিলম্বে যদি সারাই না হয় তাহলে কিন্তু নদীর বাঁধ ভেঙে কিন্তু কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু জলের তলায় চলে যাবে এবং প্রচুর ফসলের ক্ষতি হবে। এই আশঙ্কায় কিন্তু দিন গুনছে এলাকার মানুষ। অতুল, ধন্যবাদ। এই বাঁধ ভেঙে যাচ্ছে, নদীর ধারে বাড়ি, বাঁধটা একটু ভালো হলে ভালো হইতো। এই জল ঢুকে যাবে যে কোনো মুহূর্তে, গাছ ভেঙে গিয়েছে, আতঙ্কে আছে। এইখানে এই যে বারবার হচ্ছে বাঁধ দিয়ে যাচ্ছে, সে বাঁধটা ঢুসে চলে যাচ্ছে। আমাদের কখন ঘর বাড়ি চলে যাবে, কখন কি চলে যাবে আমরা বলতে পারিনি। আমরা চাই এখান থেকে কমপ্লিট বাঁধটা হচ্ছে দিলেই ভালো হয়। নদীর বাঁধের অবস্থা তো খুবই খারাপ। আমরা আগে তো পঞ্চায়েত থেকে কাজ হতো, এখন তো এডুকেশনের কাজ ছাড়া কাজ হচ্ছে না, যেহেতু আমাদের 100 দিনের কাজ বন্ধ। সেই হিসাবে এখান থেকে 2-3 মাস আগে একটা ঝড় হয়েছিল, তাতে এখান থেকে ভেঙে গিয়েছিল। তারপরে আবার এডুকেশনের থেকে 1.5-2 মাস হয়েছে ওরা কাজ করে গিয়েছে, কিন্তু এখানে বারবার বাদ দেওয়া সত্ত্বেও এই বাঁধটা থাকছে না। এখানে গ্রামের মানুষের খুবই মানে অবস্থা খারাপ। কাজটা যদি তাড়াতাড়ি হয় আমরা তাতে গ্রামের মানুষ উপকার হবে। ওদিকে পাঁশকুড়ায় কাঁসাই নদীর উপর বাঁধ মেরামতি হচ্ছিল, মেরামতি করতে গিয়ে গেল বাঁধ ভেঙে, তাতে সমস্যা আরো দ্বিগুণ হয়ে গেল। কি অবস্থা এখন জানবো, সুজিত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। সুজিত, অত্যন্ত
পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। অবনতি এমনটাই হয়েছে যে জল নতুন করে একেবারে ঢুকে গিয়ে প্লাবিত হয়েছে অঞ্চলের পর অঞ্চল এলাকা। গড় পুরুষোত্তমপুর এলাকায় বিপদ ঘটেছে। একই সঙ্গে যে বলা যায় যে একাধিক অঞ্চল এলাকা, সেগুলোতেও কিন্তু যে ভাঙা বাঁধ যে ছবি দেখাচ্ছি সেখান থেকে জল কিন্তু ঢুকছে এবং অবিরত ঢুকছে এবং অবিরাম ঢুকতে ঢুকতে যেসব এলাকা জল কমেছিল সেই সব এলাকায় অতনু জল আরও বেড়েছে এবং জল বাড়ার ফলে যে 10 দিন ধরে প্রায় বলা যায় যে বন্যা কবলিত এলাকা হয়ে রয়েছে, সেখানে কিন্তু পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়েছে। কারণ প্রশাসন চাইছে বাঁধাও চলছে, বাঁধার কাজ হচ্ছে, সেটাও দেখাচ্ছি দেখো। কিন্তু প্রকৃতির যে একটা বলা যায় যে তাণ্ডব, সেই তাণ্ডবের জেরে টানা বৃষ্টি তার সঙ্গে জোয়ার যখনই আসছে জল বাড়ছে, জল বাড়তেই নির্মীয়মান বাঁধ যে রিং বাঁধ সেগুলোও কিন্তু ভেঙে চুরে যাচ্ছে এবং তার টপকে জল চলে যাচ্ছে গ্রামে। গ্রামে জল ঢোকা মানে কী দুরবস্থা সে ছবি আমরা কয়েকদিন ধরেই দেখাচ্ছি। যেখানেই ঢুকছে বানবাসীরা রীতিমতো সমস্যায় পড়েছেন, তাদের যে দুরবস্থা তা কিন্তু আরও খারাপ হচ্ছে। তারা বাড়ি ছেড়েছেন, তারা নদীর বাঁধে রয়েছেন অস্থায়ীভাবে, কিন্তু যে সমস্যা মিটে যাওয়ার দিকে এগোচ্ছিল তা যখন নতুন করে বাঁধ ভাঙার ফলে বলা যায় যে আরও সংকট দেখা দিয়েছে। সেখানে কিন্তু মানুষের অবস্থা, বানভাসীদের অবস্থা একেবারে বলার মতো অবস্থা নেই। ত্রাণ বিলি চলছে, সরকারিভাবে বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে, অতনু ভালো দিক এটা। কিন্তু যে খারাপ বিষয়টা